আমি বলে নেব যে রিহার্সালে যাচ্ছি বললেই সবাই চুপ, আমি একটা সাইলেন্স বলবো, আবার টেকের আগে সাইলেন্স বলবে। গোয়িং ফর আ টেক, রোল, 1 2 and action। যখন ছোট ছিলাম 1960 সালের 22শে মে কলকাতায় জন্ম হলো এক শিশুর। বাবার দিক থেকে প্রখ্যাত এনসি দত্তর সব থেকে ছোট পৌত্র আর মায়ের দিক থেকে অনিল রায়ের সব থেকে বড় নাতি। সেই শিশুর নাম রাখা হলো অনিক, আদর করে বুবা। পড়াশোনা খেলাধুলোর পাশাপাশি তার ছোটবেলা কাটতে লাগলো খাতায় নানান আঁকিবুকি কেটে আর দিবা স্বপ্ন দেখার মধ্যে দিয়ে। তার পাশাপাশি বুবা ছিল তার অনেকগুলো তুতো ভাই বোনেদের দলের সর্দার। তবে চিরদিনই তার স্বভাবের মধ্যে একটা একাকিত্ব লুকিয়েছিল। অনেকের মধ্যেও বুবা ছিল একা, আর 5 জনের থেকে আলাদা। নিজের চিন্তার জগতে ডুবে থাকতেই ভালোবাসত সে। নরম মনের সেন্সিটিভ এই ছেলেটিকে বন্ধুরা ঠাট্টা করে বলতো, অনেক রোদে দাঁড়াস না, গলে যাবি। সে রোদে দাঁড়াতো না, বরং পাঠভবন স্কুলে ক্লাসের জানলা দিয়ে ঘন্টার পর ঘন্টা বাইরে তাকিয়ে থাকতে বড় ভালো লাগতো তার। সবাই ভাবতো খামখেয়ালি, কিন্তু এই আনমনে তাকিয়ে থেকেই অনেক তার আশপাশের জগৎ আর মানুষকে চিনে নিচ্ছিল, যা কয়েক দশক পরে তার ফিল্মের নিখুঁত ডিটেইলিংয়ে ধরা পড়বে। বুবার ছোটবেলার সেরা সময় কেটেছে যোধপুর পার্কের পাড়ায় গলফ ক্লাব রোডে আর ব্যারাকপুর জুট মিলের ক্লাবে। তার মায়ের বাবা কাজ করতেন সেখানে। সেখানকার ক্লাবের স্প্রলিং গ্রিনস তাকে খুব টানত। আবার মাঝে মাঝে বম্বের মাউন্ট মেরি রোডে বিখ্যাত গদিওয়ালা বাংলোয় বিমল রায়ের বাড়িতে ছুটি কাটাতে যেত ছোট অনিক। এই পুরনো পার্সি বাংলোর ছিল ইউনিক আর্কিটেকচার আর অনেক ভূতের গল্প। এই গল্পগুলো ছিল বুবার খুব প্রিয়। কত আনন্দ, কত ঘটনা, যার মধ্যে প্ল্যানচ্যাটের গল্পও ছিল। আসলে ভূতেদের খবরাখবর রাখতে সে চিরকালই ভালোবাসত। এই গল্পগুলোর মধ্যেই লুকিয়েছিল ভূতের ভবিষ্যতের ইন্সপিরেশন। এই বাড়িটাকে হারানোর পেন সে কোনো দিন ভোলেনি। বুবার ডায়েরি। কলেজে ঢুকে শুরু হলো থিয়েটার আর্ট ডিবেট। মুচকি হাসি আর কুল সোয়াগ নিয়ে এই সুদর্শন যুবক অনেক মেয়েদেরই হার্টথ্রব হয়ে উঠল। নিজেকে দিওয়ারের অমিতাভ বচ্চনের স্টাইলে সাজিয়ে আর এক অ্যাংরি ইয়াং ম্যান দেখা দিল। মাকে খুব ভালোবাসত অনেক। এরপরে তার নিজের ফ্যামিলি হলো। ছোট্ট মেয়ের বাবা তার হাতের ক্যামেরায় এই ভালোবাসার ঘরকে ধরে রাখল অনেক ফ্রেমে। বিশাল চা বাগানের পৈতৃক সম্পত্তি বিনা দ্বিধায় ত্যাগ করেছিল অনেক। ওয়েলথ, প্রিভিলেজ, যা কিছু তার মনে হতো ক্যাপিটালিস্টিক, তার প্রতি ছিল তার প্রবল বিতৃষ্ণা। অল্প কিছুদিন সেলসে কাজ করে সে যোগ দিল বিজ্ঞাপনে, কলকাতার হিন্দুস্তান টমসন এজেন্সিতে। সেখানে সে ম্যাগি 2 মিনিট নুডলসের কমার্শিয়ালের জন্য লিখেছিল সেই বিখ্যাত জিঙ্গল, খাই খাই করো কেন এসো বসো আহারে, 2 মিনিট লাগে ঠিক ম্যাগি কয় যাহারে। ছড়া, ছবি, গল্প নিয়ে তার ভবিষ্যতের শুরু বোধহয় এখান থেকেই। আবার যখন কিছুদিন ধারণা হয়েছিল যে ম্যাগি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তখন বিবেক যন্ত্রণায় ভুগেছিল অনেক। পরে অবশ্য তার নিরসন হয়। অনেকের মতো বাঙালি মধ্যবিত্তকে খুব কম লোকই চিনেছেন। তার প্রমাণ ছড়িয়ে আছে তার তৈরি বিজ্ঞাপনের বহু কমার্শিয়ালে। সে যেন বাংলার সব ঘরের ভেতরে ঢুকে গিয়েছিল। কখনো সানরাইজ গুঁড়ো মশলা, কখনো বিস্ক ফার্মের বিস্কুট, স্বাদ মেটে না, এই স্বাদের ভাগ হবে না, কখনো বা আরামবাগের চিকেন নিয়ে। তার সব ছবিতেই থাকতো মজা। বাঙালির মূল চরিত্রকে অনেক বুঝেছিল। যদি অনেকের কোনো একটা সুপার পাওয়ারকে আমরা আইডেন্টিফাই করি,
তবে সেটা ছিল হিউমারের মধ্যে দিয়ে এফেক্টিভ কথা বলা, শ্রোতা বা দর্শককে চেনা। গল্পের পাশাপাশি যুক্তিতর্ক খুব ভালোবাসত অনিক। তর্ক করে লোক চটাতে খুবই পটু ছিল। যে কোনো আড্ডায় কিছু একটা নিয়ে গোটা ঘরের সবার সঙ্গে লড়ে যাবেই সে। বিষয় চলচ্চিত্র। এক দীর্ঘ সময় ধরে বিজ্ঞাপনী ছবিতে তার সুপার সাকসেস কিন্তু তার ফিচার ফিল্ম বানানোর স্বপ্নকে কোনো দিন মুছে দিতে পারেনি। একদিন সেই দিন আসবেই আসবে জানত সে। অবশেষে সেই দিন এসেছিল। ভূতের ভবিষ্যৎ ইতিহাস তৈরি করল। দর্শকরা ফেটে পড়লেন, হলও ভিড়ে ফেটে পড়ল। বাংলা তথা ভারতীয় ছবির জগতে এক নতুন পরিচালক এসে পড়লেন, জমি তৈরি করলেন। অনিকের ছবি কিন্তু কখনোই কেবল এন্টারটেইনমেন্ট ছিল না, তাতে অনিকের সোশ্যাল পলিটিক্যাল মেসেজেস খুব ক্লিয়ারলি উপস্থিত থাকত। ছোটবেলা থেকেই আপোষ ব্যাপারটা অনিকের রক্তে ছিল না। এর জন্য সারা জীবন তাকে অনেক অসুবিধায় পড়তে হয়েছিল। ভূতের ভবিষ্যতে আমরা দেখি পুরনো কলকাতার ক্ষয়, ধ্বংস। বরুণবাবুর বন্ধুতে আমরা দেখি বাঙালি ভদ্রলোক জাতের হারিয়ে যাওয়া। আশ্চর্য প্রদীপে দেখি কনজিউমারিজমের প্রতাপ। অনিকের সব ছবি নিয়েই চলেছে আলোচনা, তর্ক, নতুন ধ্যান ধারণা নিয়ে চর্চা। অনিকের ছবি ছিল ডিপলি পার্সোনাল। তার উইট, স্কেপটিসিজম, আইডিয়ালিজম আর যে শহর তাকে গড়ে তুলেছিল সেই কলকাতার প্রতি ভালোবাসায় ভরা। আজীবন নাস্তিক অনিকের ভগবান ছিলেন একজনই, সত্যজিৎ রায়। সত্যজিতের প্রভাব ছিল তার প্রতিটি ফিল্মে, আর এই মহাজীবনের প্রতি অনিকের গভীর শ্রদ্ধা ফুটে উঠেছিল অপরাজিত ছবিতে। তার প্রতিটি ফ্রেম যেন একটা ট্রিবিউট। শেষ ছবি যত কাণ্ড কলকাতাতেই, এখানে আবার ফিরে এসেছিল তার নিজের শহরের গল্প। যদিও এই ছবি তার শেষ ছবি হওয়ার কথা ছিল না। আসলে অনেক আলাদা, সবার থেকে আলাদা। তার ছবির বিষয়বস্তু, ডিটেইলিং, ক্যারেক্টারাইজেশন সব কিছুতেই আলাদা। তাই তো সে গলা পাল্টে নিখুঁতভাবে ডাব করে দিতে পারে প্রমোদ প্রধান বা ননিবালা দেবীর চরিত্র। মিছিলে এক ঝলক দেখে খুঁজে নিতে পারে তার অপরাজিত রায়কে। নির্দ্বিধায় ছেড়ে আসতে পারে চা বাগানের বিপুল সম্পত্তি, ছুঁড়ে ফেলতে পারে যে কোনো রকমের পাওয়ার। সেই জন্যই হয়তো তার প্রিয় বরুণবাবুর কাছে দেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা না করে ছোট্ট নাতিকে নিয়ে প্রিন্সেপ ঘাট বেড়াতে চলে যাওয়ার গুরুত্ব অনেক অনেক বেশি। আজ অনেক আর আমাদের মধ্যে তার চেনা চেহারাই নেই। পৃথিবীর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অনেকেরই মনে হচ্ছে আমরা কি সত্যিই বেঁচে আছি। কিন্তু অনেক আমাদের বলে গিয়েছে, ভূতেরা আমাদের ফেলে চলে যায় না, আমাদের ভবিষ্যতের জন্য তারাও লড়ে, তাদেরও ভূমিকা থাকে, অনেকরা চলে যায় না। এখন কালবেলা নদীরা পুড়ছে আজও, তবুও আগুন নাকি উষ্ণ নয়। কেউ তো রাখেনি কথা, রাখার কথা কি ছিল, কথারা প্রলাপ গায়ে শহরময়। তোমরা এখনো কি পলাশ ফুটলে পথে চমকে দাঁড়িয়ে ভাবো দিন বদল। আবছা অক্ষর পুরনো ডায়েরিতে হন্যে হয়ে খোঁজো কারাদর। তোমরা আজও কি পথে, তোমরা আজও কি গান, তোমরা আজও কি ভাবো
তোমরা আজও কি জাগো, তোমরা আজও কি চাও, তোমরা আজও কি